বন্যার পানিতে আমার বাড়িটা ডুবে গেছে একদম। আর কেন আমার ছেলেমেয়েরা আজকে 7 দিন ধরে না খেয়ে আছে, আর আমার সন্তানরা কেন কান্নাকাটি করতেছে, কেন ওদেরকে খাবার দিতে পারিনি, আজকে সব কথা শেয়ার করব এই ভিডিওতে। তো তোমরা আশা করি আমার কষ্টের এই কথাগুলো অবশ্যই শুনবে। যখন বন্যাটা শুরু হয় তখন আমার সন্তান খুব খুশি হয়েছিল। একজনের বয়স 3 বছর আর একজনের বয়স 5 বছর। তো ওরা তো খুব খুশি, কারণ ওরা তো কখনো বন্যা দেখেনি। তো বন্যার পানিতে গোসল করবে, মাছ ধরবে, এই খুশিতে ওরা আত্মহারা। একটু পর পর এসে বলতেছে, আম্মু বন্যা হয়েছে, বন্যার পানি দেখো উঠান পর্যন্ত চলে আসছে। ওরা একটু পর পর যাচ্ছে, গোসল করছে, আবার দৌড়ে চলে আসতেছে, অনেক খুশি। কিন্তু আমার তো এই বিষয়টা ভালো লাগতেছে না, কারণ ওরা তো অবুঝ, ওরা তো বুঝে না। কিন্তু আমি তো জানি আসলে এই বন্যার পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমাদের না জানি কোন বিপদ হয়। দেখতে দেখতে একদিনের মধ্যে দেখা যায় আমার ঘরে পানি চলে আসছে। তো ওরা আরও আনন্দ, ঘরের ভিতরে পানি চলে আসছে, দুজনেই অনেক খুশি, লাফাচ্ছে, খাচ্ছে। যাই হোক, যা রান্না ছিল সবাইকে খাইয়ে দিয়েছি। কিন্তু এই বন্যার পানি আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে থাকে। তো ওদের আনন্দটা এক নিমেষে বিষাদে পরিণত হলো। তখন ওরা ভয় পেয়ে গেল। অনেক স্রোতের মধ্যে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ওরা ভয়ে কান্নাকাটি শুরু করে দিল। তো আমি ওদেরকে সান্ত্বনা দিতে লাগলাম, কিন্তু সান্ত্বনা ওদেরকে দেই, কিন্তু নিজেই হতাশ হয়ে যাচ্ছিলাম ক্রমে ক্রমে। কিভাবে কি করব কোনোভাবে ভেবে উঠতে পারছিলাম না। আশ্রয়স্থলে যাওয়ার মতো সুযোগ নেই, কারণ রাস্তাঘাট সবই যে তলিয়ে গেছে। মোবাইলের নেটও বন্ধ হয়ে গেছে। বাবুর আব্বুর সাথেও যোগাযোগ করতে পারছিলাম না। বাবুর আব্বু ঢাকাতে রিক্সা চালায়। না খেয়ে কতক্ষণ থাকা যায়। নিজে তো থাকলাম 2 দিন পর্যন্ত শুকনা চাল চিবিয়ে চিবিয়ে খেয়ে, কিন্তু বাচ্চাদের কী দিয়ে আর মানিয়ে রাখবো। ওরা কান্না করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে। ওদের শরীরে কান্না করার মতো শক্তি নেই। ত্রাণ আমাদের এই এলাকায় পৌঁছায়নি, কারণ আমাদের এই এলাকাটা দুর্গম অঞ্চল। যাই হোক, অনেক হতাশার পর 5 দিন পর থেকে আস্তে আস্তে একটু পানি নামা শুরু হলো। তখন ত্রাণ এসে পৌঁছালো আমাদের বাড়িতে। একদল ছেলেপুলে এসে ত্রাণ দেওয়ার আগে ফটোশ্যুট করা শুরু করে দিল। এদিকে আমার ছেলেমেয়েরা ক্ষুধায় কাতরাচ্ছে, আমিও অনাহারে আছি, কথা বলার মতো শক্তি পাচ্ছি না। আমি ওদেরকে বললাম, বাবারে আগে আমাদেরকে বাঁচাও, আর দয়া করে ফটোশ্যুট করো না, কারণ আমরা ভিখারি না, আমরা আজ পরিস্থিতির শিকার। সেইখান থেকে একটা ছেলে আমাদের এই অবস্থা থেকে কান্না করে দিল। আর ওরা তাড়াতাড়ি করে আমার সন্তান দুটোকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলো। আমাকে ওদের সাথে নিয়ে গেল নিরাপদ আশ্রয়স্থলে। ওদেরকে অনেক অনুরোধ করে বললাম, বাবা তোমরা ফটোশ্যুট করো না, আমাদের ভিডিও সবাইকে দেখিও না, এর চেয়ে মরে যাওয়াও ভালো, কারণ আমরা তো ভিখারি না, আমরা তো পরিস্থিতির শিকার। আর আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা যদি কোনো বর্ণাঢ্য মানুষকে সহযোগিতা করতে আসো, তাহলে ভিডিও আর ফটোশ্যুট করে মানুষকে লজ্জায় ফেলবে না। তাহলে ওইরকম সাহায্য সহযোগিতার দরকার নেই। পারলে নিঃস্বার্থভাবে সহযোগিতা করো, আর না পারলে না করো, তবুও মানুষকে লজ্জায় ফেলার চেষ্টা করবে না। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শুনেছেন, হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো একটা গল্প, আর এটা একটা বাস্তব গল্প। এটা আমার জীবনে ঘটেনি, কিন্তু আমার এক বোনের জীবনে ঘটেছে। আমার কিছু ফ্রেন্ডরা ত্রাণ দিতে গিয়েছিল, আর ওরা এই ঘটনার সম্মুখীন হয়েছে। আর এজন্য আমি আপনাদেরকে কোনো ভিডিও বা ফটো দেখাতে পারলাম না, সেই মহিলাটার অনুরোধের জন্য। ওরা যখন আমাকে এই ঘটনাটা শেয়ার করে, এই ঘটনাটা আমার হৃদয় ছুঁয়ে যায়। ভাবলাম একটু ভিন্নভাবে সবাইকে শেয়ার করে দিই, সবার সাথে একটু শেয়ার করি, আর একটু সচেতন করি। যারা বন্যায় কবলিত মানুষদেরকে সহযোগিতা করতে চাও বা যাচ্ছ, তারা দয়া করে ফটোশ্যুট বা ভিডিও করো না। সবার জন্য আমার এই মেসেজটা। আর আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে যেও। আর তোমাদের জীবনে না বলা এরকম কোনো গল্প যদি থেকে থাকে, তাহলে আমাকে মেসেঞ্জারে নক করতে পারো, আমিও তুলে ধরবো তোমাদের না বলা গল্প। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।